দিল্লির নতুন লিকার পলিসি কী ছিল, কেন সেই পলিসিকে নিয়ে স্ক্যামের অভিযোগ তোলা হয়, অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির নেতারা কি সত্যি এই স্ক্যামের সাথে যুক্ত, আর কিভাবে জামিন পেলেন কেজরিওয়াল, এই প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যেসব রাজ্যে মদ বিক্রি আইনত বৈধ, সেসব রাজ্যে মদ বিক্রির ওপর ট্যাক্স থেকে রাজ্য সরকার মোটা টাকা উপার্জন করে। উদাহরণস্বরূপ 2022-23 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার অ্যালকোহল বিক্রির ওপর এক্সাইজ ডিউটি থেকে প্রায় 16,300 কোটি টাকা আয় করে। দিল্লি সরকার 2020-21 অর্থবর্ষে মদ বিক্রি থেকে আয় করেছিল প্রায় 6,000 কোটি টাকা। দিল্লির এক্সাইজ ডিপার্টমেন্ট ছিল ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোদিয়ার অধীনে। তিনি পর্যবেক্ষণ করেন যে দিল্লির এক্সিস্টিং এক্সাইজ পলিসিতে নানা রকম ফাঁকফোকর থাকার কারণে রেভিনিউ জেনারেশন অনেক কম হচ্ছে। দোকানগুলোর পরিকাঠামো ঠিক না থাকা, গলিতে শহরে যে কোনো জায়গায় অবিন্যস্তভাবে দোকানের লাইসেন্স দেওয়া, কাস্টমারদের খারাপ এক্সপিরিয়েন্স, কালোবাজারে মদ বিক্রি, এই সব কারণে সেল রেভিনিউ বাড়ছে না। তাই তিনি 2021 সালে নতুন লিকার লাইসেন্স পলিসি নিয়ে আসার কথা ঘোষণা করেন। নতুন পলিসিতে লিকার শপের সংখ্যা 600 থেকে বাড়িয়ে 849 করে দেওয়া হয়। সরকারি মদের দোকানগুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া হয়। দোকানের ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো করে তোলার দিকে নজর দেওয়া হয়। যেসব বেসরকারি সংস্থা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য লাইসেন্স ফি আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়। লাইসেন্স ডিস্ট্রিবিউশনের জন্য নিলাম সিস্টেম নিয়ে আসা হয়, যাতে সরকারের আয় আরও বাড়ানো যেতে পারে। এছাড়া বিড করার জন্য বেসরকারি সংস্থাগুলিকে 30 কোটি টাকার রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট নেবার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কিনা শুধু সিরিয়াস আর বড় মাপের বেসরকারি সংস্থাগুলোই বিডিংয়ে অংশ নিতে পারে। 2021 সালের আগস্ট মাসে এই নতুন লিকার লাইসেন্সের অকশন হয়। নভেম্বর মাসে দিল্লি সরকার অফিসিয়ালি এই নতুন এক্সাইজ পলিসিকে অনুমোদন দিয়ে দেয়। কিন্তু এই পলিসি নিয়ে বিতর্ক তখন শুরু হয় যখন পলিসি চালু হবার পর 8 মাস পেরিয়ে গেলেও দেখা যায় যে সরকারের আয় হয়েছে মোটে 2,000 কোটি টাকা, যেখানে কিনা সে বছরের আয়ের লক্ষ্য ছিল 10,000 কোটি টাকা। আম আদমি পার্টির সরকার এই ক্ষতির জন্য দায়ী করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে, যিনি কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা নিযুক্ত হন। দিল্লি সরকার অভিযোগ করে যে লেফটেন্যান্ট গভর্নর পলিসি অনুমোদনের কেবল 2 দিন আগে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি আর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই 2 অফিস থেকেও মদের দোকানের জন্য ছাড়পত্র লাগবে বলে নিয়ম জারি করেন। নিয়মের এত কড়াকড়ির ফলে অনেক ইচ্ছুক সংস্থাই নাকি এই পলিসি থেকে বিমুখ হয়ে পিছিয়ে যায়, যার ফলে আয়ের পরিমাণেও বিরাট ঘাটতি দেখা দেয়। আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন যে সিবিআই, ইডি এইসব সংস্থার সাহায্যে ভয় দেখিয়ে তারা অনেক ইচ্ছুক বেসরকারি প্রতিষ্ঠানকে দোকান খোলা থেকে বিরত রেখেছে। অন্যদিকে বিজেপি পাল্টা অভিযোগ করে যে দিল্লি সরকার স্কুল, মন্দির, হাসপাতালের সামনে মদের দোকান খোলার অনুমোদন দিয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা এমন জায়গায় পৌঁছয় যে শেষে 2022 সালের আগস্ট মাসে কেজরিওয়াল সরকার এই নতুন আবগারি পলিসিকে রদ করতে বাধ্য হয়। কিন্তু বিতর্ক সেখানেই থেমে থাকে না। নতুন পলিসি রদ হবার কিছুদিন আগে দিল্লির মুখ্য সচিব লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে অভিযোগ করেন যে কেজরিওয়াল সরকার এই নতুন পলিসিতে লাইসেন্স দেবার সময় নানা আইন উল্লঙ্ঘন করেছে আর বিভিন্ন সংস্থাকে মোটা টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। 2022 সালের জুলাই মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এই সব অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই 2022 সালের 17ই আগস্ট এফআইআর চার্জশিট ফাইল করে, যেখানে মনীষ সিসোদিয়া সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সিবিআইয়ের সাথে সাথে ইডিও 22শে আগস্ট দিল্লি এক্সাইজ পলিসি নিয়ে মানি লন্ডারিংয়ের কেস ফাইল করে দেয়। 1 মাসের মধ্যে আম আদমি পার্টির কমিউনিকেশন ইনচার্জ বিজয় নায়ারকে অ্যারেস্ট করা হয়। নভেম্বর মাসে হায়দ্রাবাদের ব্যবসায়ী শরৎচন্দ্র রেড্ডি আর 2023-এর ফেব্রুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী রাঘব মাঙ্গুটা রেড্ডিকে অ্যারেস্ট করা হয়।
এর কিছুদিনের মধ্যেই 26শে ফেব্রুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও অ্যারেস্ট করা হয়। ইডি তাদের পেশ করা চার্জশিটে অভিযোগ আনে যে আম আদমি পার্টি দক্ষিণ ভারতের কিছু ধনী ব্যবসায়ী আর কিছু প্রতিপত্তিশালী ব্যক্তিদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে তাদেরকে বেআইনিভাবে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দিয়েছে, যার ফলে দিল্লি সরকারের প্রচুর পরিমাণে আয়ের লোকসান হয়েছে। তেলেঙ্গানার তৎকালীন মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার নামও এই চার্জশিটে উল্লেখ করা হয়। ইডি অভিযোগ আনে যে সাউথের কিছু বড় ব্যবসায়ী আর রাজনীতিবিদরা লিকার লাইসেন্সের জন্য আম আদমি পার্টির নেতাদের প্রায় 100 কোটি টাকা ঘুষ দিয়েছে, যার মধ্যে প্রায় 45 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আম আদমি পার্টি খরচা করেছে গোয়া ইলেকশন ক্যাম্পেনে। এছাড়াও ইডি অভিযোগ আনে যে পুরনো পলিসিতে মদ বিক্রেতাদের প্রফিট মার্জিন ছিল 5%, যাকে বাড়িয়ে 12% করে দেওয়া হয়। এই সমঝোতা করা হয় যে এই 12% প্রফিটের মধ্যে 6% প্রফিট সেই কোম্পানিকে ট্রান্সফার করতে হবে আম আদমি পার্টির নেতাদের অ্যাকাউন্টে। ইডি 2023-এর 4 অক্টোবর আপ এমএলএ সঞ্জয় সিংকে এক্সাইজ পলিসি কেসে 2 কোটি টাকার ঘুষ নেবার অভিযোগে গ্রেফতার করে। আর শেষে 2024-এর মার্চ মাসে আম আদমি পার্টির কনভেনার তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই কেসে অ্যারেস্ট করে নেওয়া হয়। এ তো গেল কেসের পেছনের ইতিহাসের কথা। এবারে এই কেস কতটা যুক্তিযুক্ত তার আলোচনা করা যাক। যে কোনো কেসে দোষকে প্রমাণ করতে হলে পুলিশকে আদালতের সামনে অপরাধের প্রমাণ পেশ করতে হয়। এই কেসে ইডি বারবার আপ নেতাদের ঘুষ নেবার অভিযোগ তুললেও তা প্রমাণ করতে যে মানি ট্রেল খুঁজে বের করা একান্তই দরকার তা ইডি এখনও প্রমাণ করতে পারেনি। ইডি সাউথের বিভিন্ন ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ চ্যাট, ফোন কল রেকর্ড ইত্যাদির উল্লেখ করলেও এগুলো মানি লন্ডারিং কেসের প্রমাণ হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো প্রমাণ ছাড়াই তাহলে কি করে ইডি সঞ্জয় সিং, মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়ালের মতো তাবড় তাবড় আপ নেতাদের গ্রেফতার করে ফেলল? এর কারণ হলো ইডি এই কেস বানিয়েছে পিএমএলএ অ্যাক্টের আওতায়। পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 সালে আনা হয়েছিল কালো টাকার কারবার বন্ধ করার জন্য। যখন কোনো ব্যক্তি বা সংস্থা বেআইনিভাবে উপার্জন করা টাকাকে নানা পথে ঘুরিয়ে আবার ব্যাংকিং সিস্টেমে ফিরিয়ে আনে অর্থাৎ হোয়াইট ওয়াশ করে দেয়, তাকে মানি লন্ডারিং বলা হয়। এই পিএমএলএ অ্যাক্টের বৈশিষ্ট্য হলো এই অ্যাক্টে কাউকে গ্রেফতার করা হলে তার পক্ষে জামিন পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে, কারণ সাধারণত কোনো ক্রিমিনাল কেসে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ ধরা হয়। কিন্তু পিএমএলএ অ্যাক্টের ক্ষেত্রে অভিযুক্তদের নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী ধরা হয়, আর নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব বর্তায় অভিযুক্তের নিজের ওপরে, যার ফলে তার জামিন পাওয়ার রাস্তাও প্রায় বন্ধ হয়ে যায়। ঠিক এই কারণেই ইডির পক্ষে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, কেজরিওয়ালের মতো তাবড় তাবড় আপ নেতাদের জেলে আটকে রাখা সম্ভব হয়ে ওঠে। ইডি কয়েকজন সাক্ষীর বয়ান কোর্টে পেশ করে, আর বলা হয় যে এদের বয়ানের ওপর ভিত্তি করেই আপ নেতাদের অ্যারেস্ট করা হয়েছে। যেমন আপ নেতা সঞ্জয় সিংকে অ্যারেস্ট করা হয় দীনেশ অরোরার বয়ানের ভিত্তিতে, আর কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয় অরবিন্দ ফার্মার ডিরেক্টর শরৎ চন্দ্র রেড্ডির বয়ানের ভিত্তিতে। কিন্তু এদের বয়ানগুলো একে একে ক্রোনোলজিক্যালি পড়লে দেখা যায় যে একেবারের প্রথমের কোনো বয়ানেই সঞ্জয় সিং বা কেজরিওয়ালের নাম উল্লেখ ছিল না। শরৎচন্দ্র রেড্ডির প্রথম 11টি বয়ানে কেজরিওয়ালের নাম উল্লেখ করাই হয়নি। এদেরকে ইডি জেলে কয়েক মাস রাখার পরেই এরা বয়ান পরিবর্তন করে সঞ্জয় সিং আর কেজরিওয়ালের নামে অভিযোগ আনে। এখানে এটাও জেনে রাখা প্রয়োজন যে শুধুমাত্র বয়ানের ভিত্তিতে কোনো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা যায় না, তার সাথে উপযুক্ত প্রমাণও থাকতে হয়। সুপ্রিম কোর্ট ইডিকে প্রশ্ন করে যে সঞ্জয় সিংকে যে 2 কোটি টাকা ঘুষ নেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, এত মাস ধরে ইনভেস্টিগেশনের পরেও কেন সেই টাকার হদিশ পাওয়া যায়নি? ইডি এর কোনো জবাব দিতে না পারলে সুপ্রিম কোর্ট 2রা মার্চ সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর করে। আম আদমি পার্টির পক্ষ থেকে তাদের আইনজীবী অভিষেক মনু সিংভি কোর্টে বলেন যে শরৎ চন্দ্র রেড্ডির দেওয়া প্রথমের 11টি বয়ানের একটিতেও অরবিন্দ কেজরিওয়ালের নাম ছিল না,
কিন্তু সেগুলোর কোনোটিই ইডি মেনে নেয়নি। তারপর তাকে 6 মাস জেলে বন্দি করে রাখার পর শেষে তিনি যখন বয়ান পরিবর্তন করেন, শেষের 2টি বয়ানে কেজরিওয়ালের নাম তোলেন, তখন কিভাবে সাথে সাথে ইডি সেই বয়ানকে মেনে নেয়? আর তাকে কি শুধুমাত্র চাপ দিয়েই বয়ানে কেজরিওয়ালের নাম তোলার জন্য জেলে রাখা হয়েছিল? সেই প্রশ্ন আপের পক্ষ থেকে তোলা হয়। অপরদিকে ইডির পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে যদি কেজরিওয়ালকে এই কেসে জামিন দেওয়া হয় তাহলে তা দেশে এক ভীষণ ভয়ঙ্কর উদাহরণ হয়ে দাঁড়াবে। রাজনৈতিক নেতারা অপরাধ করলেও ছাড়া পেয়ে যান এই ভেবে দেশের প্রত্যেকটি ক্রিমিনাল রাজনীতিতে আসার চেষ্টা করবে। তাই কোনো একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ছাড়া কোনোভাবেই কেজরিওয়ালকে জামিন দেওয়া উচিত নয় বলে ইডি নিজেদের পক্ষ রাখে। কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখার পর সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পর্যবেক্ষণ করেন তাতে বলা হয় যে 1. ইডি এত ইনভেস্টিগেশনের পরেও আজ পর্যন্ত মানি ট্রেল খুঁজে বের করতে পারেনি। 2. কেস ফাইল করার 1.5 বছর পর কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে। এই 1.5 বছরে তিনি কোথাও পালিয়ে যাবার চেষ্টা করেননি। 3. কেজরিওয়ালের অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। 4. যেহেতু এখন দেশের লোকসভা নির্বাচন চলছে তাকে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বলা যায়, তাই স্বাধীনভাবে নির্বাচনী প্রচারের স্বার্থে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া যুক্তিযুক্ত। এই পর্যবেক্ষণগুলোর উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট 10ই মে অরবিন্দ কেজরিওয়ালের 21 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে, এই শর্তে যে তিনি এই 21 দিন তার অফিস বা দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না, কোনো অফিসিয়াল ফাইল সাইন করতে পারবেন না, কেস সম্পর্কিত কোনো ফাইল দেখতে পারবেন না বা কোনো উইটনেসের সাথে যোগাযোগ করতে পারবেন না। আর নির্বাচনের ফল প্রকাশের 2 দিন আগে 2রা জুন তাকে আবার সারেন্ডার করতে হবে। কেজরিওয়াল জামিন পাওয়ার পরই তার নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। দিল্লির ইলেকশন 25শে মে হতে চলেছে। সেই ইলেকশনে আপ আর বিজেপির মধ্যে কে দিল্লির জনতার আস্থা জয় করতে পারে এখন সেটাই দেখার। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমার চ্যানেল। আবার দেখা হবে নতুন ভিডিওতে।